25 তারিখ সরকারি বন্ধ। সেই সময়টাতে ভোর রাতে যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময়টাতে সেখানে যে কাণ্ড ঘটানো হয়েছে এটা আমাদের জন্য একটা জাস্ট এসিড টেস্ট। এই কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব চাওয়া হয়েছে এবং সেই হিসাব অনেকেই দিতে রাজি নন। আমাদের এই জীবনটি গত 4টি মাসে রীতিমতো তামা হয়ে গিয়েছে। আমরা ছিলাম বলতে গেলে একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এবং তারও আগে সেই 2014 থেকে 24 পর্যন্ত 10টি বছর ধরে আওয়ামী লীগের যে জমানা, এই জমানাতে আওয়ামী বিরোধী যারা শক্তি তাদের কথা বাদ দিলাম, যারা একেবারে ঘোরতর আওয়ামী লীগের সমর্থক, এইরকম কোটি কোটি মানুষের জীবন দারুল হাবিয়াতে পরিণত হয়ে গিয়েছিল। প্রায় প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটছে, দেশ কাঁপানো ঘটনা। বাংলাদেশের একেবারে প্রাণ ভ্রমরা, প্রশাসনের প্রাণ ভ্রমরা বাংলাদেশ সচিবালয়। আমাদের নিরাপত্তার জন্য ক্যান্টনমেন্ট ইজ ওকে, কিন্তু ক্যান্টনমেন্ট কেবলমাত্র বহিঃশত্রুর সঙ্গে মোকাবেলা করার জন্য। যদি আমাদের পুলিশকে ধরে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা প্রাণ ভ্রমরা, কিন্তু অ্যাজ এ হোল পুরো দেশের যে ব্লাড সার্কুলেশন রয়েছে এখানে এসে যে একত্র হয়, সেই ফুসফুস এবং হৃৎপিণ্ড যদি রাষ্ট্রের থাকে সেটি হলো রাষ্ট্রের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কেন্দ্র, যেটিকে সচিবালয় বলা হয়, দ্য সেক্রেটারিয়েট। এখন সেই সেক্রেটারিয়েটে আগুন লেগে গেছে। এটা কোনো সাধারণ আগুন নয়, এটি কেবলমাত্র চক্রান্ত বা ষড়যন্ত্র বললেই এই আগুনকে খুব ছোট করে দেখা হবে। এই আগুন হলো পুরো রাষ্ট্র সত্তাকে চ্যালেঞ্জ জানিয়েছে। যাদের স্বাভাবিক বোধ আছে কিংবা একটু বুদ্ধি আছে তারা এই আগুনকে কেবলই মাত্র সাধারণ আগুন তারা মনে করবেন না। এই আগুন আমাদের কপাল পোড়ানোর আগুন। এই আগুন আমাদের দেশকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়ার আগুন। এই আগুন আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তছনছ করে দেওয়ার আগুন। প্রথম কথাবার্তা হলো যে সচিবালয় এখন উত্তপ্ত। 1 নম্বর উত্তপ্ত হলো যে এই সিভিল সার্ভিসের যে প্রশাসনিক যে সংস্কার, এই সংস্কার নিয়ে সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বর্তমান সরকারের একটা যাকে বলা হয় মুখোমুখি অবস্থান, এবং যিনি বা যারা এই সংস্কার করতে চাচ্ছেন, যেভাবে করতে চাচ্ছেন, এটা কর্মকর্তা কর্মচারীরা পছন্দ করছেন না। এটা গেল একটা সমস্যা। এটা নিয়ে সচিবালয় উত্তপ্ত এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা অশ্লীল অশ্রাব্য ভাষায়, বিদ্রোহাত্মক ভাষায়, একেবারে বিদ্রোহ বিপ্লবের মতো ভাষায় সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের পদত্যাগ দাবি করেছেন, তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং কোনো অবস্থাতেই এই যে প্রশাসনিক সংস্কার এটা মেনে নিচ্ছেন না। এটা হলো প্রকাশ্য। অপ্রকাশ্য যে বিষয়টি রয়েছে সেটি হলো এই কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব চাওয়া হয়েছে এবং সেই হিসাব অনেকেই দিতে রাজি নন। এবং আপনারা জানেন যে আমাদের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, সেটা বিএনপির জমানাতে বলেন, আওয়ামী লীগ এরশাদ জমানাতে বলেন, যেই লাউ সেই কদু। এর মধ্যে খুব অল্প সংখ্যক কর্মকর্তা কর্মচারী আছেন যারা সত্যিকার অর্থেই দেশপ্রেমিক, মানবপ্রেমিক এবং এই রাষ্ট্রকে সেবা করাটাকে তারা ইবাদত মনে করেন। আর 99% কর্মকর্তা কর্মচারী তারা যে বেতন পান, বিশ্বাস করেন সেই বেতন দিয়ে ঢাকা শহরে তারা বাসা ভাড়াও, মানে যে পরিমাণ বাসা ভাড়ায় খরচ করেন সেই বাসা ভাড়া টাকাও হয় না। ডিপটি সেক্রেটারি লেভেলের কর্মকর্তা দেখা গেল মাসে 50 লাখ টাকা খরচ করছেন, ছেলে মেয়ে আমেরিকাতে পড়াশোনা করছে। কিংবা টিওনো পর্যায়ের কর্মকর্তা, উপজেলা এসিল্যান্ডের পর্যায়ের কর্মকর্তা, এমন অনেক কর্মকর্তা আছে মাসে কোটি টাকা তাদের আয় রোজগার রয়েছে। তো এটা সিভিল সার্ভিসের সাথে সাথে পুলিশের একজন ঢাকা শহরের ধানমন্ডিতে 10টা-12টা অ্যাপার্টমেন্ট রয়েছে, হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে। এরকম পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা অনেক আছে, যারা ডিআইজি হয়েছেন, এডিশনাল আইজি হয়েছেন, কাস্টমসের যারা কমিশনার আছেন, বা ইভেন কাস্টমসের যারা সহকারী কমিশনার, এমনকি ইন্সপেক্টর, আয়কর বিভাগ থেকে শুরু করে অন্য বিভাগ ইন্সপেক্টর, অনেকের বিরুদ্ধে হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগ আছে। তার সঙ্গে সঙ্গে একেবারে পিয়ন, দেখা গেল যে ডিসি সাহেবের পিয়ন, তারপরে সচিব সাহেবের গানম্যান, এদেরকেও শত কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে এই দুর্নীতি বা চক্র। এবং এই চক্রটা এত শক্তিশালী
যে সরকার পরিবর্তন হয়, পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ হলো, এই চক্রটার ১৯-২০ হয়নি। হাতে গোনা কিছু আইওয়াশ হয়েছে। যেমন ধরুন আওয়ামী লীগ চলে গিয়েছে। আপনি হয়তো ৫০-৬০ জনকে গ্রেপ্তার করেছেন। ৪-৫০০ লোককে সাইড লাইনে নিয়েছেন। ২-৩০০ লোককে ওএসডি করেছেন। কিন্তু এই যে বিশাল কর্মী বাহিনীর যে অংশটি যারা দুর্নীতির সাথে জড়িত, তারা কিন্তু নিজেদেরকে যাকে বলা হয় একেবারে এমনভাবে একীভূত করে ফেলেছেন, যার একটা উদাহরণ দেই। একজন সচিব পদমর্যাদার কর্মকর্তা এবং একজন এডিশনাল সচিব পদমর্যাদার কর্মকর্তা। দুজনকে আমি চিনি। তারা আওয়ামী লীগ জমানাতে সবচেয়ে সুবিধাভোগী। তারা হঠাৎ করে একদিন আমার সঙ্গে দেখা হলো, তাও মসজিদে না অন্য কোথাও যেন। তো তারা বললেন, স্যার একটা ভালো সুসংবাদ আছে, আমি সম্ভবত প্রধান উপদেষ্টার সচিব হচ্ছি, বা আমি প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমি যাচ্ছি। তা আমি খুব অবাক বিস্ময়ে তাকালাম যে এই লোক বলে কি? মানে গতকাল পর্যন্ত শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সাবেক, তার পাছাটা রীতিমতো প্রাণী ছিল। সে এখন ১৫ দিন হয়ে সারতে পারেনি। সে কি করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঢোকার কথা কল্পনা করতে পারে? কিন্তু এখন বাস্তবে গিয়ে দেখেন যে অনেক মানুষ এত প্রাইজ পোস্টিং পেয়ে গেছে। আচ্ছা, আপনি চিন্তা করেন তো যে বাংলাদেশের ৩টি নির্বাচনের ৬৪টি জেলায় যদি হয় ৩ ৭ একুশ ২০০-র মতো ডিসি ১৪০০ নে দায়িত্ব পালন করেছে, ১৮তে পালন করেছে, ২৪-এ পালন করেছে। এই ২০০ কর্মকর্তা এখন কোথায় আছে? 200 কর্মকর্তা, হোয়ার দে আর? এরা সবাই তো একজন বর্ন ক্রিমিনাল। এই ২০০ জন ডিসির সাথে ২০০ জন এসপি ছিল। এসপির সাথে এডিশনাল এসপি ছিল ফিদেল ক্যাস্ট্রো। আপনারা ফিদেল ক্যাস্ট্রো নাম জানেন, যে পৃথিবীর যে কজন গত ২-৩০০ বছরের মধ্যে সফল বিপ্লবী, যিনি বিপ্লব করেছেন, গেরিলা যুদ্ধ করেছেন এবং যুদ্ধ জয় করার পর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং রাষ্ট্র পরিচালনা করেছেন। তার একটা কথা হলো যে বিপ্লবীরা যদি অতি বিনয়ী হয়ে পড়ে, তাহলে প্রতি বিপ্লবীরা নিষ্ঠুর আচরণ শুরু করে। আগুন লাগছে, সচিবালয়ে আগুন লেগেছে এবং দেখলাম যে সত্য মিথ্যা জানি না, যে মিন্টু রোডের ওই এলাকাতে যে সচিব কলোনি আছে, যেখানে সচিবরা থাকেন, সেখানেও কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। তো এই জিনিসগুলো যে সিন্ডিকেট, দুর্নীতিবাজ সিন্ডিকেট, যারা চাচ্ছে না সম্পদের হিসাব দেওয়ার জন্য, যারা চাচ্ছে না যে তাদেরকে নিয়ে যে কমিশন করা হয়েছে সেটা কাজ করুক, তারা করলো না, এটা নিয়ে প্রথমত তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, ১। ২ নম্বর হলো যে এখানে যারা উপদেষ্টা এসেছেন, তো তাদের সবার ব্যাপারে কিন্তু আমাদের অনেকের আপত্তি আছে। আওয়ামী লীগের আপত্তি আছে, বিএনপির আছে, জামাতের আছে, সবারই আপত্তি আছে, মোরাললি আছে। এখানে অ্যাবসলিউটলি ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে একেবারে তার অফিসের প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সবার বিরুদ্ধে কিন্তু বিস্তর অভিযোগ আছে বিভিন্ন মহলের। ১ নম্বর হলো ডক্টর আসিফ নজরুল। তাকে নিয়ে ভীষণ রকম দেশে বিদেশে অসম্ভব চুলকানি হচ্ছে। তারপরে রেজওয়ানাকে নিয়েও কিন্তু কম হচ্ছে না। তো রেজওয়ানার পরে সবচেয়ে বেশি হলো ২ জন তরুণ যারা সমন্বয়ক ছিলেন, তাদেরকে মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে এবং একজনকে তো স্থানীয় সরকার, যেটিকে এলজিআরডি মিনিস্টার বলা হয়, যেটি সাধারণত ক্ষমতাসীন দলের যিনি জেনারেল সেক্রেটারি হন, তাকে দেওয়া হয়। তো সেই মন্ত্রণালয় দেওয়া হয়েছে। তো এই ২ জনকে কেন্দ্র করে বেশিরভাগ মানুষের চোখ টাটাচ্ছে। এই বয়স অল্প, এত অল্প বয়সে এত বড় দায়িত্ব কি দেওয়ার দরকার ছিল? এদের জীবনটা খেয়ে দেওয়া হলো। এরা কি করছে? এদের ভুল ভ্রান্তি মানে ধরে এদেরকে গালাগাল করে শেষ করে দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো যে কজন উপদেষ্টা এই গত ৪ মাসে পারফর্ম করেছেন, আমি যদি নম্বর দিতে বলেন, তাহলে আমার কাছে মনে হয় যে দৃশ্যমান যোগাযোগ খাতে যিনি আছেন ফাউজুল করিম, উনার কর্মকাণ্ড, কথাবার্তা, অ্যাক্টিভিটিস সবকিছুকে আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হচ্ছে। দ্বিতীয়ত, মিডিয়াকে ফেস করা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব আছেন। তিনি কি করছেন না করছেন সেটা পরের ব্যাপার, বাট তিনি মুভমেন্ট করছেন, প্রচুর ঘোরাফেরা করছেন, মিডিয়ার সাথে কথাবার্তা বলছেন এবং তার হাঁটাচলা দেখে মনে হচ্ছে তিনি কিছু একটা করার চেষ্টা করছেন। আর নীরবে নিভৃতে সত্যিকার অর্থে সাউন্ডলেস যে কাজ করে যাচ্ছেন এই ২ তরুণ, অর্থাৎ আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। তো এই যে যেখানে আগুন লাগানো হয়েছে সেখানে মূলত এই ২ জনের অফিস রয়েছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস আছে, এলজিআরডি মিনিস্টারের অফিস রয়েছে।
এবং সেখানে তাদের নথিপত্র, ফাইলপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন, তারা তো সঙ্গত কারণে ক্ষতিগ্রস্ত। তারা বিভিন্ন জায়গাতে তাদের এজেন্ট আছে। তাদের এই সমস্ত কাজে প্রচন্ড রকম দক্ষতা, অভিজ্ঞতা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কর্মকাণ্ড গত ৪ মাসে হয়তো অনেকের পছন্দ হয়নি। সরকারের মধ্যেই দেখা যাচ্ছে যে কেউ হয়তো প্রধান উপদেষ্টা হতে চান, কেউ হয়তো এই উপদেষ্টাদেরকে বাদ দিয়ে আবার নতুন কিছু করতে চান। ফলে তারাও কিন্তু বসে নেই। এরপরে আমরা এখন জানতে পাচ্ছি সীমান্তে নতুন একটা রাষ্ট্র হচ্ছে এবং সেই রাষ্ট্রের গঠনে অর্থাৎ মায়ানমারের আরাকান আর্মি, সেই আরাকান আর্মি যে নতুন রাষ্ট্রটি সেখানে তৈরি করছে তার পেছনে ভারতের হাত আছে, তার পেছনে চীনের হাত আছে। আবার বাংলাদেশের চট্টগ্রামকে আলাদা করে ভারত, আমেরিকা সবাই মিলে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চাচ্ছে। এই চক্রান্ত ১০-১২ বছর আগের থেকেই হচ্ছে, প্রচণ্ড হচ্ছে। তো তারা এই বাংলাদেশের যে বর্তমান সরকারকে বিব্রত করার জন্য যে অপকর্ম করছে না, এটাও তো বলা যাচ্ছে না। আমাদের অনেকগুলো আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে। জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলা চলছে। আইন মন্ত্রণালয়ের আনিসুল হকের বিরুদ্ধে মামলা চলছে। সালমান এফ রহমানদের বিরুদ্ধে মামলা চলছে। এবং এখানে সবচেয়ে যে বড় দুর্নীতির যে সেক্টর, সেই সেক্টরটি হলো আইসিটি মিনিস্ট্রি এবং টেলিযোগাযোগ মিনিস্ট্রি। টেলিযোগাযোগ অর্থাৎ ডাক এবং টেলিযোগাযোগ যে মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের মাধ্যমে যত ভিওআইপির যে কাজগুলো হয়েছে, গ্রামীণ ফোন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত টেলিকমিউনিকেশন কোম্পানির সাথে তাদের যে অর্থনৈতিক লেনদেন, তারপরে সে সাইবার অপটিক্যাল কেবল নিয়ে যে দুর্নীতি, এরপরে বঙ্গবন্ধু স্যাটেলাইটে পাঠানো থেকে শুরু করে হাজারো রকম দুর্নীতি এবং এই যে নগদ যে কোম্পানিটা করেছে সেটার দুর্নীতি, ডাকঘর সঞ্চয় ব্যাংকে যে হাজার হাজার কোটি টাকার যদি দুর্নীতি থাকে সেই দুর্নীতি, সব মিলিয়ে টেলিযোগাযোগ, ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের আবার উপদেষ্টা ছিলেন জনাব সজীব ওয়াজেদ জয় এবং যার ব্যাপারে প্রতি মাসে এত টাকা দেওয়া হয়, এই ব্যাপারে একটা কথা বলতে গিয়ে লতিফ সিদ্দিকী চাকরি হারালেন এবং আরো অনেক কিছু। তো সেই মন্ত্রণালয়টা ওখানে। এরপরে যেটা পলকের মন্ত্রণালয় হলো আইসিটি মন্ত্রণালয়। আইসিটি মন্ত্রণালয়কে কেন্দ্র করে বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে সেই গত ১৫ বছরে এবং বেশি লেনদেন হয়েছে কিন্তু এই আইসিটি সেক্টরে। কাজেই এই দুর্নীতিগুলো যদি আপনাকে প্রমাণ করতে হয় তাহলে তো ফাইল লাগবে, নথি লাগবে, কাগজ লাগবে। তো সেগুলো যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে তো আসলে এই বিচারটা থমকে যাবে। এবং যেভাবে আগুন লেগেছে ওই বিল্ডিংটা আপনারা দেখেছেন কিনা, এক মাথা থেকে আরেক মাথায় ওভাবে আগুন লাগার কথা নয়। এটা একবার 100% নিশ্চিত যে ওখানে কে বা কারা সংঘবদ্ধভাবে প্ল্যান করে, ম্যাটিকুলাসলি প্ল্যান করে, দীর্ঘদিন পরিকল্পনা করে, নিরাপদ একটা সময়, মানে যেদিন সরকারি বন্ধ, ২৫ তারিখ সরকারি বন্ধ, সেই সময়টাতে গভীর রাতি এবং এমন একটা রাতি, ভোর রাতে যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময়টাতে সেখানে যে কাণ্ড ঘটানো হয়েছে এটা আমাদের জন্য একটা জাস্ট এসিড টেস্ট। এটা যদি আমরা প্রতিহত করতে না পারি, এটার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নিতে না পারি, দুদিন পরে আপনার আমার, ওখানে তো সচিবালয়ে আগুন লেগেছে, আপনার আমার কপালে আগুন লাগবে, পেটের মধ্যে আগুন লাগবে, পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে আগুনের যন্ত্রণায়। আপনি পরিবার পরিজন সহ এই ঢাকা শহরে আপনি যে ময়লা আবর্জনা খাবেন ডাস্টবিনে গিয়ে, সেই ডাস্টবিন আপনি খুঁজে পাবেন না, কেননা কুকুর এবং মানুষের মধ্যে সেই ডাস্টবিনের ময়লা নিয়ে লড়াই লেগে যাবে। এবং এটা আশ্চর্য ঘটনা নয়, মানব জাতির ইতিহাসে এইরকম ঘটনা বহুবার বহুক্ষণে ঘটেছে।